দ্রুত একবার দেখে নেব। এই মুহূর্তে আরজি করের ছবি আপনারা দেখতে পাচ্ছেন এবিপি আনন্দের পর্দায়। গুলিবিদ্ধ একজন গ্রামবাসীকে আরজি করে ভর্তি করানো হচ্ছে দেখতে পাচ্ছেন। আমি একবার শোনার চেষ্টা করব কি বলছেন তিনি। দেখতে পাচ্ছেন এখনো ক্ষত রক্তে ভেসে যাচ্ছে। ভাঙড় থেকে নিয়ে আসা হয়েছে আরজি করে। আমি সংঘমিত্রা সরকারের কাছে যাব। কি বিশ্লেষণ এই যে সকাল থেকে, মানে আমি বলছি যে মোটামুটি প্রশাসন এবং গ্রামবাসীদের সঙ্গে দফায় দফায় অশান্তি, প্রশাসনের তরফ থেকে বারবার আলোচনার একটা প্রক্রিয়া চালানো হয়েছে এবং আলটিমেটলি দফায় দফায় সেটা ব্যর্থ হচ্ছে। কোথাও একটা, আমি বারবার যে শব্দটা ব্যবহার করছি, ডিসকানেক্ট তৈরি হচ্ছে। সেটা স্থানীয় শাসক দলের নেতৃত্বের সঙ্গে গ্রামবাসীদের, সেটা প্রশাসনের সঙ্গে গ্রামবাসীদের। এই সাধারণ সত্যটা, যেটা আমি যদি গ্রামবাসীদের আশঙ্কার একটা মানে আশঙ্কা গুজব এগুলোকে সরিয়েও রাখি, যেটা ঘোষণা করা হচ্ছে যে এই প্রকল্পে আর কাজ হবে না, সেইটাও বিশ্বাস করানো গেল না আলটিমেটলি। আসলে এই যে ঘটনাগুলো দেখছিলাম তার মধ্যে কয়েকটা জিনিস আমার কাছে খুব স্পষ্ট হয়ে উঠছে, যেটা এখনো পর্যন্ত। একটা হলো প্রতিনিধিত্বমূলক যে গণতান্ত্রিক ব্যবস্থাটা রয়েছে, যাদেরকে আমরা প্রতিনিধি করছি, এবং সামগ্রিকভাবে রাষ্ট্র ব্যবস্থার যে অভিভাবক যারা রয়েছেন তাদের সম্পর্কে বোধহয় আমাদের দিনের পর দিন বিশ্বাস কমে যাচ্ছে। তাই তখন তারা যা আস্থা জানাচ্ছেন যে আমরা এটা করব না, সাধারণ মানুষ বোধহয় আর বিশ্বাস করে উঠতে পারছে না। তাদের মনে হয়তো হচ্ছে যে এই আপাতত হয়তো থামছে, আবার হয়তো অন্য কোনোভাবে তাদের ইচ্ছার বিরুদ্ধে হচ্ছে। আর আসলে পশ্চিমবঙ্গের ভূমি রাজনীতি, এই গ্রামবাসীদের একটা বক্তব্য নিয়েই আপনার কাছে আসবো। আপনি ঠিক যে কথাটা শেষে বললেন যে বিশ্বাসযোগ্যতার অভাব, ক্রেডিবিলিটির অভাব। আমি শুনছিলাম একের পর এক গ্রামবাসী লাইভে ওই রকম, ওই অগ্নিগর্ভ ভাঙড় থেকে দাঁড়িয়ে বলছেন যে স্থানীয় যিনি বিধায়ক রেজ্জাক মোল্লা, মানে কয়েক দশক ধরে বিধায়ক আছেন, সম্ভবত 8বারের এমএলএ, তার ওপর ভরসা রাখতে পারছেন না। বিদ্যুৎ মন্ত্রী অথবা মুখ্যমন্ত্রী বললে তবে ভরসা করব। কোথায় ক্রেডিবিলিটিটা ধাক্কা খেয়েছে? বলছি প্রতিনিধিত্বমূলক তো গণতন্ত্রের মূল জায়গা ওটা। সেই প্রতিনিধিদের প্রতি আমাদের আস্থা দিনের পর দিন হারিয়ে যাচ্ছে, এবং তাদের যে আচরণ, যে ভাষণ, সেগুলো থেকে আর মানুষ মনে করছে না যে আমরা এদেরকে আর বিশ্বাস করতে পারি, 1 নম্বর। তার পাশাপাশি হলো যে উন্নয়ন কি তাহলে থেমে থাকবে? উন্নয়নের তো ধারাটা থাকবে, তাহলে উন্নয়নের ক্ষেত্রে কি কি জিনিস করলে সেটাকে এনশিওর করা যায়, সেটাও কিন্তু একটা ভাবার সম্ভাবনা রয়েছে। আসলে কি পদ্ধতিতে এই পুরো প্রজেক্টটা শুরু হয়েছিল সেই সম্পর্কে কিন্তু আমি যেটুকুন দেখলাম যে 2 ধরনের মন্তব্য। অর্থাৎ একজন ভদ্রমহিলা বলছেন তিনি যে কারণে জমিটি দিয়েছেন সেটি বোধহয় প্রজেক্টটা নয়, এবং প্রজেক্টটা কিসের জন্য হচ্ছে, বিদ্যুৎ সংক্রান্ত, সেটা তো বলা যাচ্ছে, ইলেকট্রিফিকেশন, তার তো অনেকগুলো প্যারামিটার রয়েছে। অ্যাকচুয়ালি কোন প্যারামিটারের জন্য এটা নেওয়া হয়েছে, প্যারামিটার বাদ দিন, এটা নিয়ে যা প্রচার হচ্ছে তার সঙ্গে বিজ্ঞানের কয়েক যোজন দূরত্ব। হ্যাঁ, প্রচারের ক্ষেত্রে যেটা আমার কানে আসে, আমি বলছি এই অবকাশটা আমি যদি ধরে নিই নবান্নের কথা, যে সত্যি সত্যি একজন বিধায়কও বলছেন যে এক শ্রেণীর মানুষ ওখানে সপ্তাহের পর সপ্তাহ, দিনের পর দিন গিয়ে গ্রামবাসীদের ভুল বুঝিয়েছেন, সেই অবকাশটা দেওয়া হলো কেন? স্বপনবাবু, একটা জিনিস, মানে শিক্ষার একটা অবশ্যই শিক্ষাহীনতার একটা ব্যাপার। একটা জিনিস আপনারা সবাই নিশ্চয়ই মানবেন যে এই সাবস্টেশন যদি তৈরি হতো তাহলে উত্তর এবং দক্ষিণ 24 পরগনার একটা বিস্তীর্ণ এলাকার বিদ্যুৎ পরিষেবার হাল অন্যরকম হতো, উন্নতি হতো। মানে সেইটা কোথাও এই গোটা পলিটিক্যাল ডিবেটে আজকে নিঃসন্দেহে প্রশাসন এই ঘটনার পরে আর এগোবে না, পিছিয়ে যাবে, উন্নয়নও তো ব্যাহত হচ্ছে। দেখুন, প্রশাসনিক দিক থেকে সরকারের যে দৃষ্টিভঙ্গি বা সরকারের যে কার্যকলাপ, সেটা যে সম্পূর্ণ ব্যর্থ হচ্ছে সেটা তো এটা একটা সম্পূর্ণভাবে বলা যায়। 2 হচ্ছে যে পাওয়ার গ্রিডের সাবস্টেশন তৈরি নিয়ে এটা উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা বিস্তীর্ণ এলাকায় যারা ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিসিটি বোর্ড যারা বিদ্যুৎ সাপ্লাই করে, আপনি জানেন আমরা গ্রামের দিকে তারা দিনে কেউ 2 ঘন্টা, কেউ 3 ঘন্টা, কেউ 4 ঘন্টা যাচ্ছে আসছে বিদ্যুৎ। আপনি নিজে উত্তর 24 পরগনার লোক, আপনাকে বলি যে বহিষ্পতে আপনার মনে থাকবে 8 বছর এই মানুষের বিক্ষোভে কাজ বন্ধ ছিল, মানুষকে বোঝানো গেছে পাওয়ার গ্রিডের সাবস্টেশন সেটা তৈরি হয়েছে, আলিপুরদুয়ারে আলোচনার মাধ্যমে মানুষ শেষ পর্যন্ত বুঝেছেন। কোথায় সমস্যা হলো? সমস্যা হচ্ছে, এর সমস্যার যদি মূল একজন থাকে সে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। তার ভ্রান্ত জমি নীতি এবং মানুষকে ভুল বোঝানো,
যে জোর করে জমি নেব না, আর জমি নিলে প্রত্যেককে চাকরি দেওয়া হবে, তারপর উমুক তুমুক বিভিন্ন যে কথাগুলো বলেছেন, মানুষ সেইগুলোই বিশ্বাস করে সেটা ব্যাকফায়ার করছে। সুমন বন্দ্যোপাধ্যায় কি বলছেন উনি? আমি তো স্বপন বাবুর ব্যাখ্যায় খুব আশ্চর্য হচ্ছি যে বিজেপির অ্যাকচুয়ালি জমি নীতিটা কি। সরকারে আসার পরে বহুবার জমি নীতি ঘোষণা করার পর্ব পেরিয়ে এখনো জমি নীতি ঘোষণা করতে পারেননি। আর এই রাজ্যটা নরেন্দ্র মোদীর গুজরাট নয়, যেখানে একদম অল্প পয়সায় আদানিকে বিঘের পর বিঘে জমি দিয়ে দেওয়া হয়েছিল। এখন এখানে সরকার স্বপন বাবু এখানে যে সরকার তথ্যটা দিই, সেটা হচ্ছে এখনো কিন্তু ইউপিএ 2 এর যে জমি নীতি সেটাই কেন্দ্র সরকার, সেটাই কেন্দ্রীয় সরকারের নীতি, এবং সেই নীতির সঙ্গেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সহমত নন। কারণ তিনি পরিষ্কার বলেছেন যে 100% জমি মানুষের যদি মানে তারা যদি অনুমতি দেয় এবং তাদের যদি সদিচ্ছা থাকে তবেই সেই জমি অধিগ্রহণ করা হবে, এবং এই প্রকল্পটাও 10 তারিখে বাতিল করে দেওয়া হয়েছে। অর্থাৎ এর পেছনে দুটো যে জিনিস দেখা যাচ্ছে, সেটা হচ্ছে যে একটা উস্কানি আছে। এটা অস্বীকার করলে হবে না যে মানুষকে সেখানে বোঝানোর ক্ষেত্রে যে ভূমিকাটা নেওয়া উচিত ছিল, বা যেখানে যারা এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে, আমি একটা সর্বভারতীয় খবরের কাগজে পড়েছি যে তাদের অধিকাংশই বহিরাগত, বাইরে থেকে গিয়ে তারা এই ধরনের উস্কানি। আমি উস্কানি প্রসঙ্গে ওম প্রকাশ মিশ্র এবং সুমন বাবুর কাছে আসবো, দ্রুত একবার দেখবো একেবারে গ্রাউন্ড জিরো থেকে আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায় কি ছবি তুলে ধরছে। অর্ণব, এই মুহূর্তে ভাঙড়ের ঠিক কি পরিস্থিতি? অর্ণব, দেখো, আমরা যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে হাড়োয়া রোড, এবং এটা হাড়োয়ার দিকে চলে গেছে। কিছু দূর গেলে, বেশ কিছুটা গেলে হচ্ছে সেদিকে কাশীপুর থানা পড়ছে। কাশীপুর থানার দিক থেকেও আসা যায়, অর্থাৎ ভাঙড় দিয়ে ঢুকে আসা যায়, আবার রাজারহাট দিয়ে ঢুকেও যাওয়া যায়। এখন এখানে যে পদ্মপুকুর বলে যে জায়গাটা রয়েছে, মাছিডাঙ্গা পদ্মপুকুর, সেই জায়গাতে আমরা যেটা দেখেছি কিছুক্ষণ আগে অবধি অন্তত 3টে পুলিশের গাড়ি রয়েছে, যে 3টে পুলিশের গাড়ি এখনও অবধি জ্বলছে। এবং সেই 3টে পুলিশের গাড়ি যেখানে জ্বলছে, সেখান থেকে যদি আমরা এগিয়ে যাই, পাশে যে পদ্মপুকুর রয়েছে, পদ্মপুকুরের মধ্যে অন্তত 4টে গাড়ি পড়ে রয়েছে। 4টে গাড়ির মধ্যে 3টে গাড়ি হচ্ছে পুলিশের, যে গাড়িগুলো হচ্ছে একদম ভেতরে, তোমার পুকুরের ভেতরে ঢুকে গেছে। একটা তো যেটা দেখতে পেলাম যে টাটা সুমো গাড়ি, সেটা প্রায় জলের ভেতরে ঢুকে গেছে, একটু বাকি রয়েছে। এবং পুরো রাস্তা কাঁচ থেকে শুরু করে সব কিছু ছড়িয়ে রয়েছে। যে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছিল তার সাক্ষী হয়ে রয়েছে পুরোপুরি ভাঙড়। এবং আমরা দেখেছি যে পাওয়ার গ্রিড যে কর্পোরেশন নিয়ে যে গন্ডগোল, তার যে সাবস্টেশনটা এই মুহূর্তে রয়েছে, সাবস্টেশনে একটু আগে আমরা ঢুকেছিলাম, সাবস্টেশনটা পুরোপুরি অরক্ষিত অবস্থায় রয়েছে। সাবস্টেশনে যে বোর্ড আছে সেগুলো ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। সাবস্টেশনের ভেতরে এখন যে কেউ ঢুকতে পারেন, পুরোপুরি সাবস্টেশনটা অরক্ষিত অবস্থায় রয়েছে। আমরা যে স্টাইলটা ধরে আগে জঙ্গলমহলে দেখেছি, যে নন্দীগ্রামে দেখেছি, যে রাস্তা যাতে পুলিশকে আসতে বাধা দেওয়া হয় তার জন্য রাস্তায় পরপর কাঠের গুঁড়ি ফেলা। যখন আমরা ঢুকছি তখন দেখতে পাচ্ছি যে পরপর কাঠের গুঁড়ি ফেলে রাস্তা আটকানো রয়েছে, থান ইট দেওয়া রয়েছে রাস্তায়, যাতে করে কেউ না ঢুকতে পারেন সেই ব্যবস্থা করা রয়েছে। আমাদের গাড়ি ঢুকতে পারেনি, আমরা গাড়ি রেখে হেঁটে সেখান থেকে অবধি পৌঁছতে হয়েছে যেখানে পুলিশ ছিল। এবং এই যে সাধারণ মানুষের যে ব্যারিকেড করা, বা এখানে যারা আন্দোলনকারী তাদের যে ব্যারিকেড করা, সেই ব্যারিকেড এবং এই ধরনের গন্ডগোল, তার পরিপ্রেক্ষিতে র্যাব এবং পুলিশ সেই জায়গা ছেড়ে পালিয়ে গেছে বলা চলে। এবং সেখানে শুধুমাত্র 3টে পুলিশের গাড়ি রয়েছে, যে পুলিশের গাড়িগুলো জ্বলছে, এবং বাদবাকি পুলিশের গাড়িগুলো জলের মধ্যে পড়ে রয়েছে। আশপাশে সমস্ত কিছু ভাঙচুর, রাস্তার সামনে কাঁচ গুঁড়ো হয়ে পড়ে রয়েছে। ক্ষোভের আগুনে পুরোপুরি ফুটছে বলা চলে ভাঙড়। এবং এই পরিস্থিতি, সত্যি কথা বলতে, যে আমরা যখন ঝাড়গ্রাম যেতাম, যখন ধরো জঙ্গলমহল কভার করেছি, বা যখন আমরা নন্দীগ্রাম কভার করেছি, তখন আমরা যখন রাস্তা দিয়ে ঢুকতাম দেখতাম যে শাল গাছ কেটে ফেলে রাখা রয়েছে। এখানে যেটা দেখা যাচ্ছে, থান ইট দিয়ে রেখে দেওয়া হয়েছে, কাঠের গুঁড়ি দিয়ে রেখা রয়েছে, পরপর ব্যারিকেড। এমনকি অধীর চৌধুরীর যে প্রোগ্রাম ছিল, তাতে অধীর চৌধুরীকেও কিন্তু হেঁটে ঢুকতে হয়েছিল, এবং তিনি ফিরেছেনও হেঁটে। তো স্বাভাবিকভাবে এরকম পরিস্থিতি ছিল, এবং প্রচুর মানুষ এখানে তারা ক্ষোভ বিক্ষোভ দেখাচ্ছিলেন, এবং তাদের সঙ্গে রীতিমতো একটা দ্বৈরথ তৈরি হয় বলা চলে এখানে যে র্যাব বা যারা এসছিলেন। এবং গ্রামবাসীদের যেটা বক্তব্য, যে তাদের অনেক মানুষ আহত হয়েছেন র্যাফের এই যে আক্রমণ, সেই র্যাফের আক্রমণে। পাল্টা র্যাফেরও সেই বক্তব্য রয়েছে। এবং যে জায়গাটা দেখা যাচ্ছে পদ্মপুকুর, সেই জায়গাটা চারিদিকে পুরো অগ্নিগর্ভ পরিস্থিতি, এবং সেখানে বিভিন্ন জায়গায় এখনও অবধি ঘুটঘুটে অন্ধকার, কোনো আলো নেই। আলোর মাঝখানে হঠাৎ করে দেখা যাচ্ছে যে এক জায়গায় দাউ দাউ করে পরপর 3টে জায়গায় আগুন জ্বলছে। এবং এই জায়গাটা না এলে বোঝা যাবে না, একটা পুরোপুরি শুনশান ফাঁকা ঘুটঘুটে অন্ধকার। সেখানে হচ্ছে 3টে গাড়ি জ্বলছে, তারপর চারদিকে গাড়ি পড়ে রয়েছে, বিভিন্ন জায়গায় মানুষ দল বেঁধে এইখানে কিছুজন, ওখানে কিছুজন, এরকম করে অপেক্ষা করছেন। পুরো জায়গাটা একদম একটা যে অগ্নিগর্ভ হয়ে উঠেছিল, সেই
সেই পরিস্থিতিটা কিন্তু এখান থেকে বোঝা যাচ্ছে। এবং আজকে শুধু নয়, আজকে থেকে কিন্তু একটা প্রস্তুতিও রয়েছে যে এরপরে কি সেইটার জন্য মানুষজন এখনো দাঁড়িয়ে রয়েছেন যে এরপর কি হবে, কিভাবে প্রতিরোধ হবে, সেই সব বিষয়ে আলোচনা করছেন। এবং যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে সাবস্টেশন নিয়ে গন্ডগোল, সেই সাবস্টেশনটা কিন্তু এখন পুরোপুরি ফাঁকা পড়ে রয়েছে। সাবস্টেশনে কোনো রক্ষী নেই, পাশেই সিকিউরিটি গার্ডের একটা ঘর রয়েছে, ঘর ফাঁকা রয়েছে, সাবস্টেশনে যে কেউ পৌঁছতে পারে এখন। সুমন, ধন্যবাদ অর্ণব। আমি অর্ণবের একটা শব্দবন্ধ মানে আমার অত্যন্ত কানে লাগলো, কিভাবে প্রতিরোধ, মানে এটা তো কোনো যুদ্ধ হচ্ছে না ওমপ্রকাশ দা। আমি বলছি যে মানে লড়াইটা তো আলটিমেটলি উন্নয়নের সঙ্গে অনুন্নয়নের। আমার একটা বক্তব্য আছে, আমার মনে হচ্ছে কোথাও একটা বড় ভুল হয়ে যাচ্ছে যে শিল্পনীতি বা জমি ভূমি নীতি নিয়ে যে এতক্ষণ আলোচনা হচ্ছিল, আমরা যেটা বুঝেছিলাম যে এই সরকারের নীতি হচ্ছে যে কোনো ব্যক্তি বা যে কোনো শিল্পপতির স্বার্থে কোনো চাষি বা কৃষকের কাছে জমি নেওয়া তার অনিচ্ছা, কিন্তু তার ব্যক্তির স্বার্থের জন্য আরেকজনের স্বার্থে আমরা আঘাত করব না। কিন্তু এটা ঠিক উল্টো, কোনো কৃষক কোনো ব্যক্তি জনসাধারণের স্বার্থে উপরে যেতে পারে না। এই যদি বিজলির লাইন যায়, পাওয়ার গ্রিড যায়, সেটা কিন্তু কোনো কৃষকের নয়, কোনো শিল্পপতির নয়, সেটা দেশের, সেটা জাতি, সেটা সবাইকার, জনসাধারণের স্বার্থ নিশ্চয়ই তার আগে। খুব ছোট্ট একটা দ্বিতীয় প্রশ্ন আছে সুমন বাবু, সেটা হচ্ছে যে এই যে মহিষবাতার কথা বললাম বা আলিপুরদুয়ারে যেখানে মহিষপোতায় ধরুন 8 বছর কাজ বন্ধ ছিল, স্থানীয় মানুষকে ধীরে ধীরে বুঝিয়ে কাজ চালু করা গেছে। আলিপুরদুয়ারেও একই রকম, এই মুহূর্তে সাবস্টেশন তৈরি হয়ে গেছে, সমস্ত বিদ্যুৎ পরিষেবার উন্নতি হয়েছে। আপনি কি আশাবাদী কোথাও এই ঘটনার পরও মানুষকে বোঝানো যাবে? না, নিশ্চয়ই বোঝানো গেছে, কারণ 2013 সালে কিন্তু এই মুখ্যমন্ত্রী ছিলেন, অত বড় পাওয়ার গ্রিড রাতারাতি হয়নি, তখন জনসাধারণ তো বিরোধ করেনি, তাদের বোঝানো হয়েছে যে এটা তোমাদের স্বার্থে নয়, এইখানে তারা লাভের আভাস পাচ্ছে, যদি আমরা আন্দোলন করি সিঙ্গুরের মতো কিছু টাকা পাবো, এটা লোভের ছায়া দেখতে পাচ্ছি, এর মধ্যে ষড়যন্ত্র দেখতে পাচ্ছি। এটা তো হঠাৎ হয়নি, এটা আন্দোলন প্রথম দিকে হয়নি, অত বড় গ্রিড এমনি হয়নি, এটা হয়ে গেছে। এখন বিরোধ হচ্ছে কি করে? সুতরাং কাউকে বোঝাতে হবে না, তাকে বোঝানো হয়েছে যে তোমরা এখন আন্দোলন করো, এটাকে আটকাও, তাহলে একটা কম্পেনসেশনের রাস্তায় যাবে, সেটা আমরা পরিষ্কারভাবে বোঝা উচিত। ওমপ্রকাশ মিশ্র, সেটাই যদি হয়ে থাকে তাহলে সেটাকে তো মুখ্যমন্ত্রী যেটা টুইট করলেন তাতেই উনি তো সাইন করে দিচ্ছেন। এখানে তো রাজ্য সরকার জমি অধিগ্রহণ করেনি, এটা 2013 সালে পাওয়ার গ্রিড তারা জমি কিনেছে, যে পদ্ধতিতে তারা কিনেছে, যাদের মাধ্যম দিয়ে এটা কিনেছে, তাদের সম্পর্কে ক্ষোভ বিক্ষোভটা কিন্তু উথলে পড়েছে। সেটা ন্যায্য বা সেটা অন্যায়, সেটা বিচার বিশ্লেষণ আমরা এখানে বসে করতে পারবো না। যারা এটা করতে পারবেন, যারা এই জমি দিয়েছেন এবং যারা এই জমি সুমন বাবু কিনতে গিয়ে করি যে আরো বেশি দাম চাইছেন, তাহলে সেটা আমরা জানি না। আমরা যেটা জানি, যেটা আমরা শুনছি, সেটা হচ্ছে যে তাদেরকে ভুল বোঝানো হয়েছিল, তাদেরকে কাছ থেকে কার্যত কমপ্লিট করে নিতে, আমি চলে যাব, কার্যত তাদের কাছ থেকে জমিটা জোর করেই নেওয়া হয়েছিল এবং সেটাকে তারা এখন কাউন্টার করছেন। এখন আপনি যে টুইটের কথা বললেন মুখ্যমন্ত্রী, তাতে উনি বলছেন যে জমি অধিগ্রহণ করা হবে না। এটা তো জমি অধিগ্রহণের প্রশ্নই নেই, কারণ কি জমি অধিগ্রহণ করা হয়নি। আর আমি এটা বুঝতে পারছি না রাজ্য সরকার এখানে কি ভূমিকা গ্রহণ করবে। এটা তো পাওয়ার গ্রিডের, এটা এই জায়গাটা বর্তমানে পাওয়ার গ্রিডের, তো রাজ্য সরকার সেখানে কাজটা বন্ধ করে দিচ্ছে বলছেন, সেটা কি করে সম্ভব সেটা আমি জানি না। আর আমি লাস্টলি একটা কথা বলবো, ভয়েলেন্স, কিন্তু ভয়েলেন্স গ্রামবাসীদেরকেও বুঝতে হবে। আমি একটা কারণে খুবই চিন্তিত এবং শঙ্কিত হচ্ছি যে সাব স্টেশন যেটা, সেটা অরক্ষিত অবস্থায় পড়ে রয়েছে, হওয়া উচিত নয়। আর লাস্টে একটা কথা বলছি, শুনুন, ওই সিঙ্গুর নন্দীগ্রামেও শোনা গেছিল যে মাওবাদীরা গেছেন, সব জায়গায় মাওবাদীরাই আর কি পৌঁছে যান। আমি জানি না যে মাওবাদীরা গেছেন কি গেছেন। আমি এইটুকু জানি যে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আমরা গত প্রায় 1 মাস ধরে গ্রামবাসীদের সঙ্গে আলাপ আলোচনাও করছি। আমাদের 2বার প্রতিনিধি দল গেছে, আমরা তাদের সঙ্গে আলাপ আলোচনা করেছি। আজকে আমাদের প্রেসিডেন্ট গেছেন এবং প্রেসিডেন্ট খুব পজিটিভ বার্তা দিয়েছেন। আমরা চাই না আপনারা বলেছেন যে এই বিদ্যুতের সাবস্টেশন তৈরি হলে যেটা আশঙ্কা, অধিকাংশ
মানুষের, যে মহিলারা সন্তান ধারণে অক্ষম হবেন, যে ওপর দিয়ে তার সামনে আসছে জানো তো, এইগুলি বিভিন্ন রকম প্রচার বিভিন্ন রকম প্রচার অপ্রচারের বিন্যস্ত থাকে। ইস্যুটা হচ্ছে যে আন্দোলনকারীর নেতৃত্ব তারা কি এই কথাটা বলছেন, তারা বিভিন্ন না তারা they were cheated in 2013 by certain people who belong to the ruling class, আর এটা রুলিং ক্লাসের আর কি কন্ট্রাডিকশন এর রুলিং পার্টির কন্ট্রাডিকশন। অনেকগুলো বৈজ্ঞানিক ভিত্তি নেই। আমি দ্রুত একবার আরজি করে চলে যাব, আমাদের প্রতিনিধি রুমা পাল সেখানে রয়েছে। আমি তার আগে দেখে নেব যে গুলিবিদ্ধ মানুষটি ভাঙড় থেকে আরজি করে যাকে ভর্তি করানো হলো, এই মুহূর্তেও রক্তাক্ত, রক্ত ঝরছে, কি বলছেন তিনি? पुलिस गोली चालिয়েছে, पुलिस गोली चालिয়েছে बेपरवाह। दादा पुलिस गोली चला, आप लोग क्या कर रहे थे? রাস্তায় দাঁড়িয়েছিলাম। রাস্তায় কি করছিলেন? হ্যাঁ আমি দাঁড়িয়েছিলাম, ঝামেলা হচ্ছিল আমাদের থেকে 2.5 কিলোমিটার দূরে। একবার মোল্লা পুলিশ গুলি চালিয়েছে। হ্যাঁ পুলিশ গুলি চালিয়েছে, টাটা সুমোর ভিতর দিয়ে পুলিশ গুলি চালিয়েছে। রুমা, আমরা শুনলাম গুলিবিদ্ধ ব্যক্তি কি বলছেন। আরজি করে তাকে যারা নিয়ে এলেন তাদের কি বক্তব্য? তারা সরাসরি কি ভাঙড় থেকে আরজি করে নিয়ে এলেন এই গুলিবিদ্ধ মানুষটিকে? রুমা, হ্যাঁ দেখো সুমন, কিছুক্ষণ আগে কিন্তু আরজি করে এই আকবর আলী মোল্লাকে নিয়ে আসা হয়েছে এবং তার সঙ্গে যিনি এসেছেন আমিন মোল্লা, তিনি ভাই, তাকেই জিজ্ঞাসা করে নেব। তারা আপনি সরাসরি এসেছেন ওখান থেকে, কি হয়েছিল আজকে? ওখানে ঝামেলা হচ্ছে, ওখান থেকে আমাদের বাড়ি 4 কিলোমিটার দূরে। ওরা রাস্তার ধারে দাঁড়িয়েছিল, পুলিশ গুলি করতে করতে এসে পুলিশে গুলি মেরেছে। কি হচ্ছিল তখন? তখন কি হয়েছিল, তখন তো ওখানে ঝামেলা তো এমনি হচ্ছে গাজীপুরে। পুলিশ গুলি চালিয়েছে বলছেন? হ্যাঁ পুলিশ গুলি চালিয়েছে, পুলিশের গুলি লেগেছে। আমরা যে ছবিটা দেখতে পেয়েছি তার দেখতে পাচ্ছি যে ডান হাতে পুরো এই ঠিক ডান হাতে তার গুলি লেগেছে এবং এখনো গুলিবিদ্ধ, তার চিকিৎসা চলছে আরজিকর হাসপাতালে। বলছি যে তখন তিনি কি করছিলেন? দাঁড়িয়েছিল আমরা তখন তো গ্রামবাসীরা অনেকে মিলে তখন পুলিশকে আটকাচ্ছিলেন, সেই সময় পরিস্থিতি থেকে না, ওখান থেকে 4 কিলোমিটার দূরে আমাদের বাড়ি। ও রাস্তা বাড়ির থেকে এসে দোকানে আসছিল, আমাদের সামনে করে মনে দোকান আছে, দোকানে আসছিল, পুলিশ গুলি করতে করতে আসছিল, আসতে করে গুলি লেগেছে হাতে। না হঠাৎই গুলি চললো না কি হয়েছিল? ওখানে ঝামেলা হচ্ছিল, পুলিশ গুলি করতে করতে চলে আসছে ওখান থেকে, আসতে তো ওর গুলি লেগেছে হাতে। তারপর কি করলেন? তারপর আরজি করে নিয়ে আসলাম। ধন্যবাদ রুমা। আমি দ্রুত একবার চলে যাব নবান্নে সুমন ঘরায়ের কাছে। সুমন, যা শোনা যাচ্ছে কলকাতা পুলিশকে ভাঙড় যাওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। সুমন, নবান্ন সূত্রে যেটা জানা গেছে সেটা হচ্ছে কলকাতা পুলিশকেও ঘটনাস্থলের উদ্দেশ্যে যেতে বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার কারণ হচ্ছে যে সমস্ত মাওবাদী এবং বহিরাগতরা ওখানে রয়েছে এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, তাদের বাড়ি এবং তাদের শিক্ষাস্থল হচ্ছে কলকাতা পুলিশ এলাকা। তার ফলে তাদের পক্ষে আইডেন্টিফাই করে তাদেরকে অ্যারেস্ট করতে সুবিধা হবে। এবং তুমি জানো যে আশেপাশে যতগুলো থানা আছে এবং যে সমস্ত কমিশনারেটগুলো আছে সেখান থেকেও মুখ্যমন্ত্রী বেশি পরিমাণে পুলিশ ফোর্স ওই গ্রামাঞ্চলে ডিপ্লয় করতে বলেছেন। মুখ্যমন্ত্রী এটাও বলে দিয়েছেন যে কোনো অবস্থাতেই যাতে গুলি চালনা না করা হয়, পুলিশের অন্যান্য যে পন্থাগুলো রয়েছে জনতাকে ছত্রভঙ্গ করা যেন নেওয়া হয় এবং পুলিশ যাতে থাকে এবং মাথা ঠান্ডা করে যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এবং প্রশাসনের আরেকটা স্তরকে মুখ্যমন্ত্রী যেটা নির্দেশ দিয়েছেন যে গ্রামের মানুষকে বোঝানো যে সেখানে চাষের জমির চরিত্র পরিবর্তন হবে না এবং পাওয়ার গ্রিড সেখানে হবে না, এইটা যাতে গ্রামের মানুষকে বোঝানো যায়। এবং মুখ্যমন্ত্রী অত্যন্ত ক্ষুব্ধ এবং ক্রুদ্ধ আজকে সারাদিন, তিনি দফায় দফায় বৈঠক করেছেন। তিনি বারবার যেটা জানতে চাইছিলেন যে ঘোষণার পরও কি করে গ্রামবাসীরা এইভাবে উত্তেজিত হলো। কারণ 2-3 দিন আগেই রাজ্যের বিদ্যুৎ মন্ত্রীকে দিয়ে তিনি ঘোষণা করিয়েছেন এবং পাওয়ার গ্রিড কর্পোরেশনকে বিদ্যুৎ করার চিঠি লিখে জানিয়েছেন যে এখানে পাওয়ার গ্রিডের কাজ হবে না এবং এই জমি নেওয়া হবে না, এখানে কোনো রকম ভাবে কাজকর্ম হবে না, যদি অন্য কোনো জায়গা থাকে সেই জায়গা চিহ্নিত করে সেখানে কাজকর্ম শুরু করা যেতে পারে। তারপরও কি করে এই ঘটনা ঘটে এবং সেখান থেকেই নবান্নর কাছে রিপোর্ট আসে প্রায় 40-50 জন মাওবাদী যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী বহিরাগত হিসাবে তারা আন্দোলন পরিচালনা করছে এবং আন্দোলনের যে ধরন সেই ধরন দেখেই পুলিশের কাছে রিপোর্ট আসে যে এটা গ্রামবাসীদের কাজ নয়, গ্রামবাসীদের বহিরাগতরা গিয়ে উস্কেছে। তাদেরকে চিহ্নিত করা এবং তাদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে গ্রেপ্তার করা এবং সেই জায়গা থেকেই পুলিশ প্রশাসনকে তিনি নির্দেশ দিয়েছেন আশেপাশের কমিশনারেট থেকে যেন বেশি পরিমাণে পুলিশ কর্মী সেখানে গিয়ে উপস্থিত হয়, পাশাপাশি কলকাতা পুলিশের একটা দল যাতে সেখানে রওনা হয় যাদের পক্ষে সুবিধা হবে চিহ্নিত করতে বহিরাগত যারা।
ধন্যবাদ সুমন। স্বপনবাবু, অর্থাৎ এই যেটা শোনা যাচ্ছিল যে কলকাতার একটা অংশ, যেটা নবান্নের সূত্রের খবর, তারা ওখানে গিয়ে, যেটা স্থানীয় বিধায়ক রেজ্জাক মোল্লা খানিকক্ষণ আগে বলছিলেন, যে দীর্ঘদিন ধরে বোঝাচ্ছিল, তাদের আইডেন্টিফাই করা এবং গ্রেফতার করার একটা প্রক্রিয়া শুরু হয়ে গেল। কলকাতা পুলিশের কিছু অফিসারকেও পাঠানো হলো। এতে কাজ হবে না পরিস্থিতি আরো? সুমন, তোমাকে আমি একটু করতে চাই। দেখো, নন্দীগ্রাম আন্দোলনটা ঠিক এমনি করে ভুল বোঝানো হয়েছিল কিছু মানুষকে, যে ওখানে তোমাদের জোর করে জমি নেওয়া হবে, উমুক হবে তুমুক হবে। সেটাও 2007 সাল, ঠিক 10 বছর বাদে 2017 একই জিনিস ভাঙড়ে। দেখো, ওখানে 2013-তে যারা জমি বিক্রি করলো, আমি ধরে নিলাম আরাবুল তার লোকজনকে দিয়ে জোর করে জমি বিক্রি করিয়েছে, আমি ধরে নিলাম। কিন্তু ভাঙড়ের লড়াইটা তো তৃণমূল ভার্সেস তৃণমূল, চ্যাটার্জি ভার্সেস চ্যাটার্জি। একবারে না, আরাবুল ভার্সেস সপনদা ভুল হচ্ছে। আগুন নিয়ে প্লিজ খেলবেন না, আমি বারবার বলছি আগুন নিয়ে খেলবেন না। একটা অগ্নিগর্ভ পরিস্থিতি, আমাদের ভাঙড়ায় আগুন নিয়ে খেলবেন না। আপনাদের এখন অনেক ক্ষমতা, এটা শোনার দরকার আছে। এটা আপনি শুনুন, তারপর বলবেন। আপনার সময় আপনি যে ধরনের কথাবার্তা বলছেন, আপনি তৃণমূলকে পুরো কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন, তা নয় বিষয়টা। আজকের পুরো তৃণমূলের জন্য এটা হচ্ছে। আমি আবারও বলছি, পরিস্থিতি কে বলেছে? এইখানে মাওবাদীর কথা আসছে, এখানে কংগ্রেসের কথা আসছে, এখানে বিজেপির কথা আসছে, আজকে মুখ্যমন্ত্রী বলছেন নকশালের কথাও আসবে, আসবে। রাজনৈতিক চাপানোতরের মাঝে দ্রুত একবার চলে যাব ভাঙড়ে, আবার গ্রাউন্ড জিরোতে, যেখানে রয়েছে আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা। প্রকাশ, এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি ওখানে? এখনো কি অগ্নিগর্ভ পরিস্থিতি, না গোটা দিনের এই উত্তেজনার পরে কোথাও সে মানে কিছুটা শান্ত হয়েছে পরিস্থিতি? প্রকাশ। একদমই না সুমনদা, কোনো শান্ত হয়নি এখনও, কিন্তু অগ্নিগর্ভ এলাকা কিন্তু থমথমে, গ্রামের ভেতরে কেউ ঢুকতে পারছে না। আমি এর আগে যে সময় তোমার সঙ্গে কথা বলছিলাম, আমরা মাত্র 500 মিটার দূরে ছিলাম, অর্থাৎ গ্রামের ঠিক বাইরে ছিলাম। তোমার সঙ্গে কথা বলার ঠিক পরেই কিন্তু রীতিমতো আমাদের হুমকি দেওয়া হয়, আমাদের কিন্তু শাসিয়ে বলা হয় সেখান থেকে বেরিয়ে যেতে। আমরা ঠিক সেখান থেকে আরও 500 মিটার দূরে চলে এসেছি, অর্থাৎ এখন কিন্তু আমরা গ্রাম থেকে 1 কিলোমিটার দূরে। বক্তব্য যে আমরা কিন্তু তাদের হয়ে কথা বলছি না, আমরা যেটা বলছি যে রীতিমতো দুতরফ থেকে ঝামেলা হয়। তুমি জানো, সকাল থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি, পুলিশ আর গ্রামবাসীদের মধ্যে খণ্ডযুদ্ধ। তাদের বক্তব্য যে একতরফা কথা বলতে হবে, তাদের হয়ে কথা আমরা বলছি না, অর্থাৎ পুলিশের কথা কেন বলছি। সব মিলিয়ে কিন্তু এখনও কিন্তু আমরা দেখতে পাচ্ছি অগ্নিগর্ভ পরিস্থিতি। আগে থেকেই পুলিশ কর্মীরা গ্রামে নেই, অর্থাৎ পুলিশ শূন্য গ্রাম। এবার কিন্তু সাংবাদিকদের যারা কিন্তু ভেতরে ছিল 2-1 জন, তাদের কিন্তু সেখান থেকে হুমকি দিয়ে তাড়িয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ গ্রামের মধ্যে শুধু গ্রামবাসীরা রয়েছে, বেশ কয়েকজন বহিরাগতদের কিন্তু আমরা দেখলাম, যারা বাইরে থেকে ফিজিক্যালি দেখে মনে হচ্ছিল তাদের যে তারা সেই গ্রামের লোক না। সব মিলিয়ে কিন্তু এখনও কিন্তু পরিস্থিতি সামান্য হয়নি, পরিস্থিতি আরও কিন্তু খারাপের দিকে যাচ্ছে। সুমনদা, ধন্যবাদ প্রকাশ। প্রয়োজনে আবার যাব তোমার কাছে। দ্রুত একবার দেখব যে প্রকল্পের কাজ স্থগিত করে দেওয়ার পর কেন সংঘর্ষের এই আবহাওয়া তৈরি হলো। দেখুন, রাস্তা জুড়ে গাছের গুঁড়ি, যেন যুদ্ধক্ষেত্রের সীমান্ত। একপাশে গ্রামবাসীরা, অন্যদিকে পুলিশ, দুপক্ষই রণংদেহী। গার্ডরেল দিয়ে রাস্তা আটকে দেওয়া হয়েছে যাতে বাইরে থেকে কেউ না আসতে পারেন। অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্যে ভাঙড় রয়েছে এই মুহূর্তে। রাজ্য পুলিশের কয়েকজন শীর্ষ আধিকারিক, আইজি সাউথ বেঙ্গল, এসপি দক্ষিণ 24 পরগনা, ডিআইজি প্রেসিডেন্সি রেঞ্জ সহ বহু শীর্ষ আধিকারিক এখানে রয়েছেন, কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। মাঝখানে এবিপি আনন্দর সাংবাদিক। একদিকে তখন লাঠি হাতে ঘোরাফেরা করছে গ্রামবাসীরা, অন্যদিকে পুলিশ কর্তারা। গ্রামবাসীরা এখানে দাঁড়িয়ে গেলেন, প্রত্যেকের হাতে লাঠি, হাতে ইট রয়েছে, তারা পুলিশকে ঢুকতে দেবেন না। এবং সামনেই গাছের গুড়ির ওইদিকে পুলিশের শীর্ষ কর্তারা। এবিপি আনন্দর ক্যামেরার সামনেই এক প্রস্থ আলোচনা হলো পুলিশ ও গ্রামবাসীদের মধ্যে, কিন্তু বেরোলো না সমাধান সূত্র। পুলিশকে ঢুকতে দিতে নারাজ গ্রামবাসীরা। পরিস্থিতি পুলিশরাই মানে সৃষ্টি করেছে, কাল রাত থেকে মানে অত্যাচার করছে। কিন্তু রাজ্য সরকার জানিয়ে দিয়েছে বিদ্যুৎ প্রকল্পের কাজ স্থগিত। তারপরেও তাহলে কেন বিক্ষোভ? সরাসরি বিক্ষোভকারীদের প্রশ্ন এবিপি আনন্দ। এখনো কারেন্ট চালুও রেখেছে, 10 দিনের মধ্যে বলেছিল বন্ধ করব। হ্যাঁ, সেখানে কোনো নিয়ে সবাই বসে আলোচনার কথাও ছিল, সব করে দিয়েছে। একজন নয়, একাধিক বিক্ষোভকারীদের একই প্রশ্ন। নেতা এসে সেই নেতা এখানে উস্কনিক কথা দিয়ে চলে গেছে। কোন নেতার কথা বলছেন? ওই চালু হওয়ার কথা বলে চলে গেল।
তৃণমূলের নেতা আছে, যেমন নান্নু আছে, হইবার আছে, তোমার মিজানুর আছে, তারপর রৌপ আছে। সরকার সূত্রে খবর, কৃষি জমির চরিত্র বদল করে ভাঙড়ে কোনো বিদ্যুৎ প্রকল্পের কাজ হবে না, জমির চরিত্র একই থাকবে। নবান্ন সূত্রে খবর, মঙ্গলবার বিদ্যুৎ দপ্তরের কর্তাদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। এদিন ফের জানিয়ে দেওয়া হয় প্রকল্পের কাজ স্থগিত। কাজ বন্ধ হয়ে গেছে। বিক্ষোভকারীদের দাবি মেনে নেওয়ার পরেও যদি আন্দোলন হয় তাহলে তখনই সন্দেহ হয় একটা, যে তাহলে প্রকৃত উদ্দেশ্য কি। পরিষেবা নিয়ে কখনো কোনো এই ধরনের আন্দোলন হয় না। গ্রামবাসীদের পাল্টা দাবি, রাত 12টার সময় যাচ্ছি এখান থেকে আমি গাড়ি চালা যাচ্ছি, ভিতরে কাজ হচ্ছে, গাড়ি করে মাল আসছে, ভিতরে কাজ হচ্ছে, তার এখন তার খুলিনি, সেই তার জোড়া আছে, তারপর তো এদিক লুকিয়ে ওই সাইডে কাজ করে নিচ্ছে রাত্রে অন্ধকারে। এই পরিস্থিতিতে তাহলে কিভাবে বেরোবে সমাধান সূত্র? আমাদের মমতা দিয়ে এখানে এসে আশ্বাস দিয়ে যাবে, তারপরে আন্দোলন উঠবে। এখানে একটাই মানসিক কথা হবে, সে হলো মায়ামাটি সরকার, সেই নিয়ে এসে বলবে যে কালকে এখানে আন্দোলন হয়ে যাবে। গ্রাম জুড়ে এখন মোতায়েন পুলিশ, রাস্তায় এখানে ওখানে গ্রামবাসীদের জটলা। দমবন্ধ পরিস্থিতিতে টান টান উত্তেজনায় ফুটছে ভাঙড়। ময়ূখ ঠাকুর চক্রবর্তী ও প্রকাশ সিনহা, এবিপি আনন্দ, দক্ষিণ 24 পরগনা। সোহনবাবু, কোথাও একটা পুলিশ যেভাবে পরিস্থিতি সামলেছে, নিঃসন্দেহে তাদের উদ্যোগের একটা অংশ দুপুরের দিকে যেটা হয় অনেক সেন্সেবল, কিন্তু তার আগে কোথাও একটা পুলিশি অত্যাচারের অভিযোগ কিন্তু এক নয়, বারবার বহু জায়গা থেকে এসছে এবং তার সাক্ষী এবিপি আনন্দ। আমাদের প্রতিনিধিকেও পুলিশের হাতে মার খেতে হয়েছে। না, পুলিশের যদি মানে এরকম ধরনের কোনো অত্যাচার হয়ে থাকে নিশ্চয়ই সেটাও সমর্থনযোগ্য নয় একেবারেই। কিন্তু এটা এই ধরনের পরিস্থিতি তো অনেক ঠান্ডা মাথায়, না ঠান্ডা মানে ওভারঅল আপনি যদি বলেন যে পরিস্থিতিটা তৈরি হয়েছিল আর এখন যে পরিস্থিতি, তাতে কিন্তু পুলিশ যথেষ্ট ভালোভাবেই হ্যান্ডেল করেছে। শেষ দিকটা অন্তত তারা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। কিন্তু মূল যে জায়গাটা সেটা হচ্ছে যে আলাপ আলোচনার মাধ্যমে কিন্তু এ রাজ্যে একাধিক প্রকল্প চালু করা গেছে। যেমন আপনার স্মরণে আছে 34 নম্বর জাতীয় সড়কের সম্প্রসারণ একসময় বন্ধ হয়ে গিয়েছিল, আলাপ আলোচনা করে কিন্তু সেটাকে চালু করা গেছে। বা কাটোয়ার যে বিদ্যুৎ প্রকল্প, সেই বিদ্যুৎ প্রকল্প নতুন করে শুরু হয়েছে। আমার এই খুব কাছেই মহিষপোতা আর আলিপুরদুয়ার একেবারে এক ধরনের ঘটনা। এই বিদ্যুতের সাবস্টেশন 8 বছর পরে মহিষপোতা এক্স্যাক্টলি এই জায়গাটা বুঝতে হবে। যারা যে সরকার মানে সিঙ্গুরের অনিচ্ছুক কৃষকদের জমির চরিত্র বদল করে মানে সুপ্রিম কোর্টের ডেডলাইনের আগে জমি হস্তান্তর করেছে, সেই সরকার কোনো মানুষের অনিচ্ছাকৃতভাবে তার জমি কাটবে না। এটা কিন্তু একবারে আমি দুই অর্থনীতিবিদের কাছে আসবো, কিন্তু তার আগে দ্রুত একবার দেখবো পুলিশের ভূমিকা নিয়ে কিছু প্রশ্ন আজ সকাল থেকেই উঠতে শুরু করেছিল, তার সাক্ষী হলো এবিপি আনন্দ। দেখুন, ভাঙড়ের আকাশে এখন কাঁদানে গ্যাসের ধোঁয়া, হাওয়ায় ভাসছে বোমার বারুদের গন্ধ। পাওয়ার গ্রিড প্রকল্পের বিক্ষোভ ঘিরে ভাঙড় যেন রাতারাতি যুদ্ধক্ষেত্র। গ্রামের একাধিক বাড়ির এখন এই চেহারা। গ্রামবাসীদের অভিযোগ, পুলিশ ঘরে ঢুকে ঢুকে মেরেছে। 4-5 জন আমার ঘরের মধ্যে ঢুকে 3 জনের একদম সুপারান করে দিয়েছে। পরিষ্কারভাবে কিন্তু গ্রামের ভেতরে ঢুকে গ্রামবাসীদের বক্তব্য, অভিযোগ যে ঘরবাড়িকে ভাঙচুর করা হয়েছে, প্রচুর গ্রামবাসীদের মারধর করা হয়েছে, বেশ কয়েকজন গ্রামবাসীরা আহত। গ্রামবাসীদের দাবি, ইট ও কাঁদানে গ্যাসের লড়াইয়ের পর বেলা গড়াতে মারমুখী পুলিশ গ্রামের লাঠি উঁচিয়ে ঢুকে পড়ে। একের পর এক বাড়িতে নির্বিচারে চলে ভাঙচুর। অভিযোগ, পুলিশের লাঠির ঘায়ে গ্রামে কোনো বাড়ির টালি চুরমার হয়ে যায়, কোনো বাড়িতে ভাঙে কাঁচের জানলা। আমাদের সব তাড়া করে নিয়ে যাচ্ছে পুলিশ বাহিনী, গুন্ডা বাহিনী, যারা এখান থেকে সব লাঠি ইয়ে করেছে, চান্স করেছে, ওরাই ভেঙেছে। যে গ্রামবাসীরা পুলিশের সামনে পড়ে তাদের বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। সব ভেঙে দিয়েছে, গুলি ওপরে ফায়ার করেছে, বোমও ছুটছে, গ্যাস ছুটছে, এইভাবে পাবলিকের খুব অত্যাচার করছে ওরা খুব। এই খবর সংগ্রহ করতে গিয়ে পুলিশের হাতে প্রেরিত হন এবিপি আনন্দ সাংবাদিক হিন্দল দে এবং চিত্র সাংবাদিক বাপি মজুমদার। হিন্দলকে ফাইবারের লাঠি দিয়ে বেধড়ক মারা হয়, কোমরে লাঠি মারা হয়। চিত্র সাংবাদিকের থেকে ক্যামেরা কেড়ে নিয়ে তা ভেঙে দেওয়া হয়, ক্যামেরার চিপ ও বুম কেড়ে নেওয়া হয়। পুলিশের ভূমিকার নিন্দায় সরব বিরোধীরা। সংবাদ মাধ্যমের কর্মী, তাকে সংবাদ সংগ্রহ করতে হবে, এটাই তার পেশা। কিন্তু এই পশ্চিমবঙ্গে আমরা দেখেছি সংবাদ মাধ্যমের উপরে নানা অজুহাতে আক্রমণ নেমে আসে। আমি তার ঘোর নিন্দা করছি। সরকার যুদ্ধ ঘোষণা করছে, মহিলাদের মারছে, অসম্ভব মারছে মহিলাদের। তারা বাইরের থেকে গুন্ডা মোবিলাইজ করে
পুলিশকে নিষ্ক্রিয় রেখে গ্রামবাসীদের উপর আক্রমণ করে। পাল্টা বিদ্যুৎ মন্ত্রীর দাবি, পুলিশ কোথাও উত্তেজনা ছড়াচ্ছে না, পুলিশকে লক্ষ্য করে ইট মারলে পুলিশকে তো ধেয়ে যেতেই হবে। এখন এটা হচ্ছে একটা প্রভোকেটিভ ব্যাপার যে পুলিশকে ইট মারো, পুলিশ ছুটে আসুক, পুলিশ কাউকে গ্রেপ্তার করুক, তাহলে আরেকটা বড় আন্দোলন করা যাবে, আরেকটা বড় মিছিল করা যাবে। দিনভর সংঘর্ষ, বোমাগুলি, কাঁদানে গ্যাস, আগুন, রাতে খালি গ্রামের পর গ্রাম, দিন থেকে রাত। সারাদিন ধরে এই এলাকা অর্থাৎ এই গ্রাম পদ্মপুকুর গ্রাম আর খামার হাইট গ্রাম অগ্নিগর্ভ হয়েছিল। ঠিক এই জায়গায় কিন্তু সারাদিন ধরে আমরা দেখেছি বিশাল পুলিশ বাহিনী ছিল। এই গ্রাউন্ড জিরোতে এসে আমরা দেখলাম রাস্তার ওপরে এই গ্রামে কিন্তু একজন মানুষও নেই, একজন পুলিশও নেই। এই মঙ্গলবার কোনো দিন ভুলবে না ভাঙড়। প্রকাশ সিনহা, হিন্দোল দেও, ময়ূর ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। আমি অর্থনীতিবিদ কৌশিক গুপ্তর কাছে যাব। কৌশিকবাবু, এই গোটা উত্তেজনা, অভিযোগ, পাল্টা অভিযোগ, রাজনীতি, পাল্টা রাজনীতি, এর থেকে বটম লাইনটা যেটা আসছে সেটা হচ্ছে যে সাবস্টেশনটা তৈরি হলে এই দক্ষিণ 24 পরগনা, তার সঙ্গে উত্তর 24 পরগনার একটা বৃহৎ বিস্তীর্ণ অংশের বিদ্যুৎ পরিষেবার মানটা পাল্টে যেত, সেচের জল পাওয়া যেত, এই চাষিরাই উপকৃত হতেন। কোথাও সেই বেনিভোলেন্ট ভূমিকাটা, সেই উন্নয়নটা চাপা পড়ে যাচ্ছে। এটা অস্বীকার করা যায় না ঠিকই যে পাওয়ার সেক্টর মানে যদি গ্রিডটা হতো তাহলে ওখানে যে বেনিফিটসগুলো আপনি বললেন সেগুলো অবশ্যই গ্রামবাসীরা পেত। এখন আমাদের স্টেট গভর্নমেন্টের রোলটা খুবই পজিটিভ, কারণ স্টেট গভর্নমেন্ট আলোচনা চেয়েছিল। কারণ কিছু হয়তো ধারণা আছে, আমি ভ্রান্ত ধারণা এখনই বলবো না, এটা টেস্টেবল। যেমন ধরুন এনভায়রনমেন্ট, পরিবেশ এফেক্ট করবে। এখন আমি যতদূর জানি যে ধরুন পাওয়ার প্ল্যান্ট হলো, পাওয়ার গ্রিড নয়, সেখানে ফ্লাই অ্যাশ চাষকে এফেক্ট করতে পারে, কিন্তু পাওয়ার গ্রিড কতটা এফেক্ট করতে পারে সেটাও তো এনভায়রনমেন্টালিস্টরা আছে, সেটা পরিমাপ করে দেখতে পারে। সুতরাং এইটা আলোচনা সাপেক্ষ এবং এইটা বোঝাতে হবে। মানে এই গ্রাসরুট লেভেলে এটা যতক্ষণ না এই নলেজ বেসটা তৈরি হবে ততক্ষণ কোনো কাজ করা যাবে না। সুতরাং এখানে আমার যদ্দূর দেখে মনে হচ্ছে, আজকে যা খবর দেখছি, যে কিছু ভ্রান্ত ধারণাও তৈরি হয়েছে। সুতরাং সেই দিক দিয়ে আমাদের স্টেট গভর্নমেন্ট অনেকটাই এগিয়ে গিয়েছিলেন, কিন্তু খুব বিচক্ষণতার সাথেই বলেছে এখন যা পরিস্থিতি, এখন এই কাজটা বন্ধ রেখেছে। কিন্তু এইটা কিন্তু হলে, যেটা অর্থনীতির ছাত্র হিসাবে আমার মনে হয় যে শুধু তাই নয়, এটা এমপ্লয়মেন্ট জেনারেশনও হতো, সব দিক দিয়েই উন্নতি হতো, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট। কোথাও কি বোঝানোর সমস্যাও ছিল? আমি এই জন্য প্রশ্নটা করছি, আমার মনে আছে সিঙ্গুরে তখনও জ্যোতি বসু জীবিত আছেন, তো তিনি বলেছিলেন যে ঠিক আছে সরকার প্রশাসন তো বুঝলাম, আমাদের কৃষক সভা কি করছিল, তারা কি ঘুমোচ্ছিল? কোথাও ওই স্থানীয় নেতৃত্বের বোঝানোটাও কি খুব গুরুত্বপূর্ণ? সেটা দেখুন হতে পারে, সেটা ফিল্ডে না গেলে ঠিক বোঝা যাবে না যে কি ঘটনাটা হয়েছে। কিন্তু আমি ওভারঅল স্টেট গভর্নমেন্টের রোলটা বলছি যে তারা কিন্তু চেয়েছে যে এটা আলোচনা, মানে বোঝানোর পর্বটা কিন্তু এসেছেই এখানে। অবশ্যই বোঝানো দরকার, হয়তো কিছুটা ঘাটতি থাকতে পারে লোকালি, সেটা আমি না গেলে তো বলতে পারবো না, না জেনে বলতে পারবো না, কিন্তু পুরো ব্যাপারটাই কিন্তু সেই অ্যাওয়ারনেসটা থাকতে হবে। কোনো একটা এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট দিক দিয়ে এটা খারাপ, সেটা এরকম লুজ স্টেটমেন্ট করে বলা যায় না, সেটা টেস্টেবল। কিন্তু এটা তো অস্বীকার করা যায় না, এই ধরনের উদ্যোগের ফলে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হবে এবং ভিলেজ ইকোনমিরও ডেভেলপমেন্ট হবে। যে কৃষক আজকে সুমনবাবু আন্দোলন করছেন, তার এই বিদ্যুৎটা পেলে তারই সেচের জলটা তিনি অনেক সহজে পাবেন, অনেক কম মূল্যে পাবেন। খুব সাধারণভাবে দেখতে গেলে পৃথিবীর এমন কোনো দেশ আছে যেখানে কৃষি প্রধান দেশ, কৃষি, অস্ট্রেলিয়া বলছি, আমেরিকা বলছি, যেখানে গ্রিড ছাড়া প্রগতি হয়েছে কৃষির পক্ষে। তো আমার মনে হয় জিনিসটা একটু অন্যরকমভাবে দেখতে হবে। বোঝালেই যে হতো তা নয়, কে বুঝিয়েছে। এবং আমরা জানি মোবাইলে সবচেয়ে বেশি রেডিয়েশন হয়, তাতে পাখি মারা যেতে পারে, তাতে ডাবের চরিত্র পাল্টে যায়, তাতেও তো লোক মোবাইল ইউজ করছে কারণ তার সুবিধে তার কষ্টের থেকেও বেশি। সুতরাং সেই নিয়ে তো কেউ মোবাইল ফেলে দেয়নি, আজকে সেলুলার বা টাওয়ার যে হচ্ছে কেউ তো ফেলে দেয়নি। এটা বোঝানো হয়নি, এটা বোঝানোর ব্যাপার নয়, এটা উদ্দেশ্য প্রেরিত হবে। আমি যেটা বলছি যে আপনার মাধ্যমে, আমি বলছি গ্রামীণ বৈদ্যুতিকরণ যে কোনো সরকারের একটা প্রায়োরিটি লিস্টে থাকার কথা, এইটাই স্বাভাবিক, এইটাই আমার বক্তব্য। আপনার মতো এই সব সভায় আপনি সব দল নির্বিশেষে সবাইকে নিয়ে এসে বলুন ইলেকট্রিফিকেশন ছাড়া
রুরাল ডেভেলপমেন্ট হয় কিনা, এবং আমি দেখতে চাই কোন পার্টি বা কোন গোষ্ঠী তার বিরোধিতা করে। প্রথম কথা বুঝতে হবে যে জনস্বার্থে, দেশের স্বার্থে, জাতির স্বার্থে এটা আমাদের দরকার, এবং এর বিরোধিতা কে করবে। নেক্সট প্রশ্নটা হলো যে আমরা যে কম্পেনসেশন পাই, এটা যদি আটকে দেওয়া যায় তাহলে আবার বোধহয় সিঙ্গুরের মতো জমিটা আমার কাছে ফিরে আসবে, এলে আমি সেটা বড় দরে পাবো। এর মধ্যে একটা আমি অন্যরকম প্রতিচ্ছবি পাচ্ছি। তৃতীয়ত, এখন যে জায়গায় আন্দোলন যাচ্ছে, যে কংগ্রেস থেকে বলা হচ্ছে পুলিশের এক্সেস হওয়া উচিত হয়নি, সিপিএম থেকে বলা হচ্ছে আমাদের, এগুলো তো পরের কথা, কিন্তু এই পুলিশের গাড়ি যে ভেঙে ফেলে দেওয়া হচ্ছে, এতে যে জাতীয় আমাদের ক্ষতি হচ্ছে, এটা তো আমরা আমাদেরই তো আমাদেরই করেক্ট টাকা আমরা নষ্ট করছি। এইখানে কেন সব দল একসঙ্গে এসে বলবে দেখো এটা কোনো ব্যক্তির নয়, এটা টাটার নয়, এটা দেশে তোমাদের লাভ হবে। আজকের আমাদের ডেভেলপমেন্ট ইন্ডেক্সে আগেকার দিনে এখনকার হচ্ছে লিটারেসি, এডুকেশন, উপভোগিতার ক্রয় আগে ছিল। আমি সরাসরি কথা বলবো পার্থ চট্টোপাধ্যায়, রাজ্যের মন্ত্রীকে টেলিফোন লাইনে পেয়ে গেছি। পার্থবাবু, আজকের ভাঙড়ের ঘটনা নিয়ে আপনাদের সরকারের বিশ্লেষণটা ঠিক কি? না, সরকার এবং দলের দুটোরই বিশ্লেষণটা একেবারেই পরিষ্কার। যারা এই নন্দীগ্রাম আর সিঙ্গুরকে সামনে রেখে এই ঐতিহাসিক কৃষকের আন্দোলনকে খাটো করে আজকে ভাঙড়ের বাইরে থেকে এসে মদত দিচ্ছেন, তাদের জেনে রাখা ভালো যে এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সরকার কৃষকদের জমি জোর করে তারা অধিগ্রহণ করবে না, করেওনি। আমাদের যে লক্ষ্য ছিল যে গ্রামের মানুষকে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার কথা, তাতে গ্রামের মানুষ যদি মনে করেন যে না এটা তারা পছন্দ হচ্ছে না, তাদের পছন্দের বিরুদ্ধে আমরা কোনো অবস্থাতেই এই জমি সংক্রান্ত বিষয়টি বা গায়ের জোরে আমরা উন্নয়ন করতে চাই না। আমাদের পরিষ্কার যে আমরা উন্নয়ন চাই, তার মানে এই নয় যে গ্রামের মানুষ চাচ্ছে না আমরা সেটাকে জোর করে করাবো। আসলে এর পেছনে খেলাটা অন্য। যারা এই সরকার আসার আগে প্রচুর জমি বেনামে রেখেছেন, যে সমস্ত অসাধু ব্যবসায়ীরা, এবং যারা নতুন করে কৃষকদেরকে ঠকিয়ে তারা জমিটা নিয়ে নিয়েছেন, কৃষি জমি নিয়েছেন, তারা চেষ্টা করছেন গায়ের জোর করে কি করে এই কৃষি জমির কনভার্সন করানো যায়। আমরা, আমাদের সরকার বা আমাদের দল পরিষ্কার ভাষায় বলতে চায় যে আমরা কাউর থেকে জোর করে কেউ যদি জমি অধিগ্রহণ করে থাকে এবং তাতে যদি তারা মনে করেন যে না, গ্রামবাসীরা মনে করেন যে না এটার দরকার নেই, আমরা তাদের ইচ্ছার বিরুদ্ধে যাচ্ছি না। কারণ বেশি সংখ্যক লোক যদি এর বিরুদ্ধে থাকে তাহলে তাদের সঙ্গে আলাপ আলোচনা চলতে পারে, কিন্তু কোন জায়গার থেকে প্রাক্তনীরা, কেউ ভোগবাদী, কেউ মাওবাদী, এই বিভিন্ন নামে তারা নেমে পড়েছেন, বাজার গরম করছেন, এবং এই শান্ত অবস্থাটাকে, যেখানে রাজ্যের উন্নয়ন আজকে সবচেয়ে বড় প্রয়োজন, কিন্তু মানুষকে মেরে তো উন্নয়ন নয়। আমাদের যে প্রতিশ্রুতি, তাহলে আপনাদের সরকার কি জমি ফেরত দেওয়ার কথাও চিন্তা ভাবনা করছেন? আমরা তো, কেউ তো জমি ফেরত দেওয়ার কথা বলেনি। এটা তো বলছে কয়েকজন যাদবপুরের প্রাক্তনী আর কয়েকজন সব প্রাক্তনী, আমরা তো সবারই ব্যাকগ্রাউন্ড জানি। সুতরাং আমরা একটা জিনিস বলতে চাচ্ছি যে আমরা যেমন উন্নয়নও চাই, কিন্তু সেই উন্নয়ন মানুষকে রেখে চাই। আর এখানে উন্নয়ন নয়, এর পেছনে মূল খেলাটা আপনাদের বলি, মূল খেলাটা হচ্ছে বেশ কিছু অসাধু যারা বাড়ি তৈরির কাজে ব্যস্ত, উচ্চ অট্টালিকা তৈরি করতে চায়, তারা বেনামে বহু জমি তারা কিনে রেখেছে, যা কিন্তু সেখানে উচ্চ অট্টালিকা তৈরি করবার নয়। তারাই এখান থেকে পিছনে মদত দিচ্ছে। প্রশাসন সমস্ত বিষয়টার উপরে নজর রেখেছে। আমি তো প্রশাসনকে, পুলিশকে ধন্যবাদ দেব যে এত বড় ঘটনা ঘটার পরেও তারা শান্তভাবে গ্রামবাসীদের কথা শুনছেন। তাদের আন্দোলন করে নাম করে যারা খেপাচ্ছেন, তাদের জেনে রাখা ভালো যে এই সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, লাঠিগুলি পুলিশ দিয়ে সরকার কোনো কাজ করে না। পার্থদা, আমার শেষ প্রশ্ন, আপনি বললেন যে গ্রামবাসী যদি উন্নয়ন না চায় তাহলে আপনারা কি সরকারের তরফ থেকে এই উন্নয়নের প্রয়োজনীয়তাটা বোঝানোর চেষ্টা করবেন না? আমরা বোঝাবো, আমরা তো নিশ্চয়ই বোঝাবো, আপনার বোধহয় স্মরণ আছে যে আমি যখন বিরোধী দলনেতা ছিলাম তখনও আমরা বলে এসেছিলাম যে গ্রামবাসীরা কি চায় এটা দেখতে হবে, ঠিক। এবং সেক্ষেত্রে যদি গ্রামবাসীদের ইচ্ছাটাকে
কেউ বাইরে থেকে এসে প্রভাবিত করে, মাওবাদী ভোগবাদী এইসব বিভিন্ন নাম দিয়ে দেখছে আসছে, এবং প্রাক্তনী যাদবপুর ইউনিভার্সিটির প্রাক্তনীদের কি দরকার আমি বুঝতে পারলাম না। এখান থেকে ওখান থেকে জড়ো হচ্ছে সবাই, কি কারণে বুঝতে পারলাম না। আসলে ছেড়ে দিতে হবে কৃষকদের উপরে, এবং সেই কৃষক যাদের জমি এর আগের সরকার নিয়েছেন, আমরা নিইনি, এবং আমরা চেয়েছিলাম যে ওখানে বিদ্যুৎ গেলে গ্রামের উন্নয়ন হবে, সামগ্রিকভাবে উন্নয়নের কাজকে ত্বরান্বিত করা যাবে। কিন্তু এর পেছনে খেলা আছে তো অন্য খেলা, হচ্ছে বেনামে যারা সব বিভিন্ন নামে জমি নিয়ে রেখেছেন তারা বুঝতে পেরেছেন যে এবার আর কনভার্সন করা যাবে না, উচ্চ অট্টালিকা তৈরি করা যাবে না, তাদেরও যে এর পিছনে মদত আছে এটা তো পরিষ্কার। ধন্যবাদ, অনেক ধন্যবাদ পার্থবাবু, সরকারের অবস্থান খুব পরিষ্কার করলেন। আমি বলছি আমি সংঘমিত্রা দেবীর কাছে যাব, সেটা হচ্ছে খুব দুর্ভাগ্যের যে আশঙ্কাগুলো গ্রামবাসীরা সকাল থেকে বলা যায় কয়েক সপ্তাহ থেকে আমাদের সামনে করছেন, তার সঙ্গে বিজ্ঞানের অধিকাংশ আশঙ্কার সঙ্গে কিন্তু যোজনখানেক তফাৎ। মানে আমি বলছি আজকের দিনও আমি ভুল বোঝানোর প্রক্রিয়া কারা বুঝিয়েছেন রাজনৈতিক বিতর্কে ঢুকছি না, কিন্তু যা তারা ভাবছেন, যেটা আশঙ্কা করছেন, সেটা বিজ্ঞানসম্মত নয়। এটার কোথায় গ্যাপটা হলো? আমরা যে বিজ্ঞাপনটা সবচেয়ে বেশি দেখি, একটা হলো পোলিওর বিজ্ঞাপন, আর একটা হলো প্রাতকৃত্য কিভাবে করতে হয়, এই দুটো বিজ্ঞাপন এখন সবচেয়ে বেশি প্রচারিত হয়। যে দেশে এই দুটো বিজ্ঞাপনের এত প্রয়োজন, সেই দেশের জনগোষ্ঠীকে বিপথে চালনা করা অত্যন্ত সহজ, এটা কিন্তু মাথায় রাখতে হবে যে আমি কাকে বোঝাচ্ছি এবং কেন বোঝাচ্ছি। যে কোনো সময় এদেরকে যে কোনো ভুল কিছু বুঝিয়ে একটা অন্য ধরনের ঘটনা কিন্তু বারংবার ঘটছে, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ঘটছে, শুধু পশ্চিমবঙ্গ তা নয়, বিভিন্ন প্রান্তে কিন্তু ঘটনাগুলো ঘটছে, এবং যার সঙ্গে বিজ্ঞানের কোনো সম্পর্ক নেই। বিজ্ঞান চেতনা তো পরবর্তী ধাপ, মূল্যবোধ যে মানবিক যে চেতনাগুলো সেগুলোরই এখন এত বেশি কমে যাচ্ছে, কারণ সেগুলো ঘটানোর জন্য যে শিক্ষা চর্চা, যে জীবন চর্চার দরকার ছিল, সেগুলো তো হচ্ছে না। আমরা যে অভিভাবকদের সামনে দেখছি তাদের জীবনেও সে চর্চাগুলো অত্যন্ত কম, এবং তাদেরকে দেখে আমরা যেটা শিখছি, ফলে যা হচ্ছে তাই এরকমই হওয়ার কথা। যখন যে কোনো জায়গা থেকে এসে এদেরকে ভুল বোঝানো হচ্ছে, এবং তারা নিজেরাও বুঝতে পারছে না তাদের নিজেদের যেটা লাভ হওয়ার কথা ছিল সেই জিনিসটা তারাই বিনষ্ট করে ফেলছে। আমি স্বপনবাবুর কাছে যাব, তার আগে দ্রুত একবার দেখাবো যে কথাটা বারবার আমরা বলার চেষ্টা করছি, যেটা প্রচার, যেটা গুজব হিসেবে ক্রমশ পল্লবিত হচ্ছে, সেইটা আর বাস্তব বিজ্ঞান, বাস্তব পরিস্থিতি অনেকটা ফারাক। কতটা দেখুন। পাওয়ার গ্রিডের কাজ প্রায় শেষ পর্যায়ে, তারপর কাজ স্থগিত করে দিয়েছে রাজ্য সরকার, কিন্তু তাতেও অশান্ত ভাঙড়। গ্রামবাসীদের দাবি প্রকল্প বাতিল করে জমি ফেরত দিতে হবে, কিন্তু কেন? স্থানীয়দের প্রচার বিদ্যুৎ প্রকল্প হলে নাকি এলাকার মহিলাদের আর সন্তান হবে না, কারণ বিদ্যুৎ চৌম্বকীয় বিকিরণের প্রভাব পড়বে শিশুদের জন্মগ্রহণের ওপর। আমরা শুধু পাওয়ার গ্রিড আমরা এখানে চাই না, এখানে এটা হলে গ্যাস ছড়াবে বা বাচ্চাদের হবে না। কিন্তু সত্যি কি এরকম কোনো সম্ভাবনা রয়েছে? ইলেকট্রিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে বলতে পারি যে এটার সাথে কোনো সম্পর্ক নেই। প্রসব প্রচার নিয়ে মুখ খুলেছেন বিদ্যুৎ মন্ত্রী। প্রচার করা হচ্ছে যে সন্তান হবে না, যে সারা বাংলায় হাই টেনশন লাইন আছে, কোথায় সন্তান হচ্ছে না। এমনটাও প্রচার করা হয়েছে পাওয়ার গ্রিড চালু হলে বিষিয়ে যাবে ভেড়ির জল, নষ্ট হবে প্রাকৃতিক ভারসাম্য, এখানে এটা হলে গ্যাস ছড়াবে। এই প্রসঙ্গে বিশেষজ্ঞরা কি বলছেন? মানে ইন্টারভেনশন নেই এই ধরনের কোনো ব্যাপারে, আর কি ইলেকট্রিক্যাল কোনো ইন্টারভেনশন তো হতেই পারে না। প্রচার করা হয়েছে বিদ্যুৎ প্রকল্পের জন্য তাদের জমির চরিত্র বদলে যেতে পারে। 3 ফসলের জমি নষ্ট হচ্ছে, তো আমরা চাষ করি, আমরা ভালো বিঘে নাঙ্গল গরু ঘরে বসে চাষ হচ্ছে না। এই প্রসঙ্গে বিশেষজ্ঞরা বলছেন ফসল নষ্টর ক্ষেত্রেও সরাসরি ওইভাবে একটা হাই টেনশন তারের সাথে বা কি বলে আপনার এই যে পাওয়ার গ্রিডের যে কথা আসছে তার সাথে খুব যে সম্পর্ক আছে এটা বলা মুশকিল। গ্রামবাসীদের এও দাবি বিদ্যুৎ প্রকল্পের খুঁটির নিচ দিয়ে গেলে তাদের শক লাগছে। কাজ করতে পারে না এগুলো, এবার সেগুলো পরিণত এই যে জিনিসটা মেন সমস্যা আমাদের এখানে যত যা কিছু আছে সব মিটবে, কিন্তু ওইটা হতে দেব না। বিদ্যুৎ মন্ত্রীর পাল্টা দাবি, ভিজে কাপড়ে কারেন্ট লাগছে, মাঝে কথা হয় না কখনো, তাহলে তো সারা বাংলায় কোনো জায়গায় বিদ্যুৎ যেত না। প্রচারের পাল্টা আশ্বাস, এরই মধ্যেই রণক্ষেত্র ভাঙড়।
প্রকাশ সিনহা, সঞ্জয় মিত্র, অরিত্রিক ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ। স্বপনবাবু, নিঃসন্দেহে বিরোধী দলের কাজই হচ্ছে যে শাসক দলের সমস্ত ভুল ত্রুটি এবং যেখানে যেখানে সংশোধনের প্রয়োজন সমালোচনা এবং ধরিয়ে দেওয়া, কিন্তু আমার মনে হয় যে রাজ্যের সমস্ত রেসপন্সিবল দায়িত্বপূর্ণ বিরোধী দলের উচিত যে অন্তত পাওয়ার গ্রিড সাবস্টেশন, যেটার মধ্যে কোনো রাজনীতি নেই, সেইটার উদ্যোগকে মানে মানুষদের সবার তরফ থেকে বোঝানো। আমরা 100% পাওয়ার গ্রিড ওখানেই তার সাবস্টেশন তৈরি করুক, তার পক্ষে। আমি আবার বলছি 100% পক্ষে। কোনো পদ্ধতিতে কারুর চাপের কাছে মাথা নত করে পাওয়ার গ্রিড যদি ওখান থেকে চলে যায়, সেটা পশ্চিমবাংলার পক্ষে একটা খারাপ নিদর্শন হয়ে থাকবে। কারণ আজকের ওখান থেকে যাবে, তো আমার যদি বিদ্যুৎ সমস্যার সমাধান করতে হয় অন্য কোথাও জমি অধিগ্রহণ করতে হবে, সেখানেও একই ব্যাপার হবে। এখানটায় মূল জিনিস যেটা, সেটা সোমবাবু আপনি ঢুকেছিলেন, আমি বলছি সেটা হচ্ছে এটা ঠিক নিউ টাউনের পার্শ্ববর্তী এলাকা। আর নিউ টাউনের পার্শ্ববর্তী এলাকাতে আজকে যাদের জমির চরিত্র বদলাবো না ইত্যাদি ইত্যাদি, তবু অনেক কথা বললেন। বৈদিক ভিলেজ তার খানিকটা জায়গার বাইরে যে বিস্তীর্ণ জায়গা কিনে বিভিন্ন ধরনের বাংলোগুলো তৈরি করেছে, বা বাকি যারা তৈরি করেছে, সরকার সেই জমির চরিত্রগুলো কেন বদল করলেন? কেন তাদেরকে লিজ দিলেন? এগুলো সব বাম আমলে হয়েছে, এটা 2011 এর আগে। এরা এসে বাতিল করলেন, রেফারেন্স দিচ্ছেন এগুলো 2011 এর আগে। বৈদিক ভিলেজ এবং তৎসংলগ্ন অঞ্চলে যা ঘটেছে একই কথা, বাতিল করলো না কেন? এবং সম্ভব হয় হচ্ছে একটা পাওয়ার, মানে ধরুন এই প্রজেক্টটা করতে মাত্র 13 একর জমি লাগে, এরম নয় যে 1000 একর 600 একর 400 একর, 13 একর 40 বিঘে জায়গা। মানে আপনাকে বলে দিই, যারা গ্রামের সঙ্গে যুক্ত তারা জানে হার্ডলি 60 বা 70টা পরিবার, ঠিক 70টা পরিবার একটা গ্রামের এত লোক যখন জোগাড় করেছে, এই পরিকল্পনাটা তো দীর্ঘদিন ধরে তাদের বিরুদ্ধে লোক খেপানোর জন্য কিছু লোক যাচ্ছিল, সেটা যাদবপুর থেকে যাক অন্য জায়গা থেকে যাক। এই যে স্বঘোষিত কিছু, মানে আমাদের আপনিও একমত যে এখানে বহিরাগতরা গিয়ে 100%। আজকে বলুন তো সুজাত ভদ্রের ওখানে কি মানবাধিকারের কাজ আছে? কিসের জন্য উনি গেছেন? কেন সমীরাইজ ওখানে গেছে? এরা হচ্ছে কি কেরোসিন কেউ ঢালবে আর আমরা শুধু গিয়ে আগুন জ্বালাবো। আগুন জ্বালানোর ফলে এই যে সরকারি সম্পত্তিগুলো হয়েছে, ওই যারা আন্দোলন করেছে ওদের পকেট থেকে ওদের জমি বা বাড়ি বিক্রি করে এগুলো ক্ষতিপূরণ করা উচিত। আমি পরিষ্কার করে মনে করি এটা অত্যন্ত অন্যায় চলছে। যে আজকে পশ্চিমবাংলার উন্নয়ন করতে হবে, আজকে যদি বিদ্যুৎ না হয়, রাস্তাঘাট না হয়, আর সরকারের, আমি বলছি পশ্চিমবাংলার সরকার আবার ভেবে দেখুক, 84% জমি পশ্চিমবাংলা স্ক্যাটার্ড ল্যান্ড, কারুর কাছে 5 কাঠা, কারুর কাছে 10 কাঠা, কারুর কাছে 15 কাঠা। পশ্চিমবাংলায় কোনোদিন কেউ আসবে না যদি সরকার সহযোগিতা না করে জমি অধিগ্রহণ। কারণ ওদের কাছে ওই 1000 মানুষের কাছে জমি বুঝিয়ে সুঝিয়ে কেনা সম্ভব নয়। আর কেউ বললো আমি দেবো না, সরকারের পলিসি না তুমি তখন দেবে না, আমার জমি নেবে না, তো মাঝখানের একটা জমি পড়ে গেছে, তাহলে কি তার কোনো প্রকল্প হবে না? আমার ছোট্ট একটা বিরতির সময় হয়ে গেছে, বিরতির পর আবার এই অনুষ্ঠান এবং বিশ্লেষণ এবং প্রতি মুহূর্তের আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হব, সঙ্গে থাকুন।